মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য, ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। বেশ কিছুদিন হলো চাকরি সূত্রে আমি পুরুলিয়ায় আছি। বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন হয়নি। এখানে আসার পর ঘর ভাড়া পেতে খুবই সমস্যা হচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্টে একটা ঘর জোগাড় করলাম। তার উপর আমি আবার ব্যাচেলার। প্রথমেই যখন এখানে ভাড়ায় আসি, ঘর ভাড়া শুনে একটু অবাক হয়েছিলাম। এমন ফ্যামিলি বাসায় সহজে বাড়ির মালিকেরা ব্যাচেলার ছেলেদের ঘর ভাড়া দিতে চায় না। অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া, কেবল এই ফ্লোরটায় কেউ নেই। আমি নিশ্চিন্তে উঠে গেলাম। আর সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা একদম কাছে, এই হেঁটে যাওয়ার দূরত্বে। এই যা, কথা বলতে বলতে আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমার নাম মলয় সাহা। যাই হোক, কয়দিন বেশ ভালোই কাটাচ্ছিলাম। কেবল সমস্যা ছিল, রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। আমি মনে মনে ভাবলাম, ভালোই হয়েছে, যা প্রচণ্ড গরম পড়েছে, এসি চালু না করলেও কোনো অসুবিধা হবে না। আর একটা ব্যাপার যেটা আমাকে খুবই বিরক্ত করত, বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত। আমার কোনো সমস্যা হচ্ছে কি না, কিংবা আমি ভালো আছি কি না, এইসব। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের ওপর থেকে 10 মণের একটা পাথর সরে গেল। তারপর থেকেই আমার খানিকটা সন্দেহ তৈরি হলো। এখন সন্দেহ তৈরি হলেই তো আর বাড়ির মালিককে গিয়ে বলা যায় না যে আঙ্কেল, আপনার বাড়িতে কোনো ভূত আছে। আর জানতে চাইলেই বা উনি বলবেই বা কেন? তার উপর বাড়ি থেকে চলেও তো যেতে বলতে পারেন। আমি কেনই বা এমন চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানে গিয়ে দোকানিকে জিজ্ঞাসা করলাম। প্রথমে তো ব্যাটা কিছুই বলতে চায় না। তবে আমি এই ফ্ল্যাটে 2 সপ্তাহের ওপর আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হলো। তারপর গলা নিচু করে যা বলল তার সারমর্ম হলো, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটা নাকি ওখানেই মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল নীলি। এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি 1 সপ্তাহের বেশিও থাকতে পারিনি। আমি সপ্তাহ 2 কিভাবে আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নেই। আমি হেসে উড়িয়ে দিলাম। দোকান থেকে মালপত্র কিনে নিয়ে বাড়িতে আসলাম। বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দিই না কেন, নিজের মনে মনে একটু তো ভয় হচ্ছিলই। আসলে কি হচ্ছে বাসায় সেটা নিয়ে একটু সন্দেহ তৈরি হলো, বিশেষ করে ঠান্ডার বিষয়টা। তাছাড়া আরেকটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি, তবে লক্ষ্য করার দরকার ছিল বলে মনে হচ্ছে। আমি এমনিতেও বাইরে খাওয়া দাওয়া করি, তবে মাঝে মাঝে খুব খিদে পেলে যখন বাইরে যেতে ইচ্ছা করে না, তখন ঘরেই কিছু বানিয়ে নিই। এই 2 সপ্তাহ আগে 2 বারের মতো রান্না করেছিলাম। রাতের বেলা যখন খিদে পেয়েছিল, তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেখেছিলাম। সেগুলোর বাসন আমি আধোয়া অবস্থায় রেখে গিয়েছিলাম।
ভেবেছিলাম সকালে পরিষ্কার করে ফেলবো। সকালে অফিস চলে যাওয়ার ফলে আর করা হয়নি, কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। পরে আমার মনে হয়েছিল যে হয়তো আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, ঠিক মনে নেই। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যি থেকে থাকে তাহলে সে তো আর আমার কোনো ক্ষতি করছে না। না, যদি ভয়ই দেখাতে হতো তাহলে এতদিনে নিশ্চয়ই সামনে চলে আসতো। নীলিকে দেখি আরও 1 সপ্তাহ খানিক পর। আমি অফিস থেকে ফিরেছি সবেমাত্র। সেদিন কাজের খুব চাপ ছিল। বাসায় আসতে আসতেই রাত প্রায় 10টা বাজে। ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না। দরজা থেকেই জামা কাপড় খুলতে খুলতে ঘরে প্রবেশ করলাম। লক্ষ্য শুধুমাত্র বিছানা। আগে ঘন্টাখানেক ঘুমাবো, তারপর যা হবে হবে। এমনিতেই খেয়ে এসেছি, সুতরাং আর তেমন কোনো চিন্তা নেই। আমি জুতো মোজা খুলতে খুলতে এদিক ওদিক ফেলতে ফেলতে শোয়ার ঘরের দিকে এগোচ্ছি। তখনই পেছন থেকে ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অগোছালো কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে। আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে। ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে গেছে। আমার খানিকটা শীত শীত করতে লাগলো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা কোনো ক্ষতি করবে না আমার। প্রবল ইচ্ছা করছিল সামনের ঘরের দিকে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিই, কিন্তু ইচ্ছাটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে পেছনের দিকে তাকানোর প্রস্তুতি নিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, তবে আমার ছোড়া জামা কাপড় আর জুতো মোজাগুলো গোছানো রয়েছে। আমার মনে হলো মেয়েটা চলে গেছে, কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ অনেকবার শুনেছি। প্রত্যেকবারই আমার অগোছলতার জন্য মৃদু শাসন করেছে মেয়েটা। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় করছে না। গতকালকে আমি অফিসে যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে রেখে গেলাম আমার অগোছলো শার্টের উপর, আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাচ্ছি। মানুষজন শুনলে কি ভাববে কে জানে। অফিস থেকে ফিরে এসে তার কোনো খোঁজ পেলাম না, তবে আমার শার্টখানা ঠিক গোছানো ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে জানলার দিকে তাকিয়েছি, তখনই একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। প্রথমে বুকের ভেতরটা ধক করে উঠল, পরে একটু সামলে নিয়ে নিজেই এগিয়ে গেলাম সামনের দিকে। ছায়াটা তখনও জানলার ওপাশেই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি আগে গিয়েই জানতে চাইলাম, তুমি এসেছো? ছায়ামূর্তিটা বলল, আমায় দেখে তোমার ভয় করছে না? নীলির কথা শুনে আমি খানিকটা হেসে বললাম, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে? নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল। জানালার ওপাশটা বেশ অন্ধকার। আমি নীলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না, তবে কেন জানি না মনে হলো ওর গভীর চোখ আমার দিকেই তাকিয়ে আছে। ওর চোখ মুখে বিস্ময়ের একটা রেখা স্পষ্ট ফুটে উঠেছে। কে বলে কেবল মানুষরাই বিস্মিত হতে পারে, ভূতেরাও যে বিস্মিত হতে পারে তা নীলির চেহারা না দেখলে আমি ঠিকমতো বুঝতে পারতাম না। নীলি জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো। যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি ঠিক সেভাবে। ব্যাপারটা কেমন যেন একটা খুব স্বাভাবিক ঘটনা বলে আমার মনে হলো। অন্য কেউ যদি হতো এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলতো। আমি নিজেকে সামলে নিলাম। ঘরের আলোতে মেয়েটা যখন এলো
আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা অপূর্ব সুন্দরী। বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি। আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবলই মেয়েটার দিকে চেয়ে রইলাম। নীলি বলল, কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে বুঝি? বলেই খুব জোরে জোরে হাসতে লাগলো। আমি বললাম, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে, শাকচুন্নি, ভূত, পেতনি, এ তো পুরোটাই উল্টো। নীলি আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো বেশ সাহসী দেখছি। এর আগের মানুষগুলো বেশ ভীতু ছিল। যাক ভালো, তোমার সাথে টুকটাক কথা বলা যাবে, চাইলে প্রেমও করতে পারো। আচ্ছা, তাই নাকি? জানো, সুন্দরী পেতনির সাথে প্রেম করার কি সুবিধা? কি শুনি? প্রথমত, পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না, আর দ্বিতীয়ত, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এই কথাটা বলার পরই দেখলাম নীলির মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি আজ যাই। হ্যাঁ। সে কি? কোথায়? আমার কথায় কষ্ট পেলে নাকি? না না, ঠিক আছে। না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমাকে বলো, তারপর যাবে। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম। আমি একটা পেতনির সাথে আর্গুমেন্ট করছি। নীলি আবারও হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমরা যা মনে করো, আমরা কিন্তু আসলে এতটাও ফ্রি না। তোমাদের যেমন নিজেদের জগৎ আছে, ঠিক আমাদেরও নিজেদের জগৎ আছে। আমাদের সেখানেও থাকতে হয়। আমি বললাম, তাহলে আমাদের জগতে? আসলে যাদের মৃত্যু স্বাভাবিক হয় না, তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায়। চাইলেও আমরা এখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি না, বুঝেছ? ইচ্ছা করে থাকি না। আমি বললাম, বুঝলাম। তা আবার কবে আসবে? মেয়েটি বলল, আসলেই টের পাবে। এখন যাই। হ্যাঁ। নীলির অনেক কিছুই জানা হলো না, তবে মেয়েটা আবারও আসবে বলেছে। তখন না হয় ওর সাথে চুটিয়ে আড্ডা দেবো। নীলি যেভাবে জানলা ভেদ করে এসেছিল, ঠিক সেভাবেই আবারও চলে গেল। আমিও ঘুমানোর জন্য নিজের বিছানার দিকে রওনা দিলাম। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম। ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা। মেয়েটিও ঠিক যেন আমার জন্যই অপেক্ষা করে বসে থাকে। আমি বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে। আমি স্নান করেই টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে। আগে তো আমরা কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম, এখন বাসার সব জায়গায় আমরা দুজনে একসাথে চলাফেরা করি, একসাথে কথা বলি। কখনো টিভি দেখতে দেখতে, কখনো বা কারেন্ট চলে গেলে বারান্দায় বসে আমরা কথা বলি। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা অশরীরীর সাথে আমি কিভাবে কথা বলে চলেছি। ইদানিং নীলি আসার সময় সাথে করে কি যেন একটা নিয়ে আসে। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই, ঠিক তেমনি একটা প্যাকেট। তার গায়ে অদ্ভুত ভাষায় কি যেন লেখা। ওর কাছে জানতে চাইলাম এই জিনিসটা কি। ও বলল ওদের ওখানকার একটা খাবার, লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই, ঠিক তেমনি। সত্যি বলতে এ যেন অদ্ভুত স্বাদের একটা জিনিস। এরপর থেকে প্রত্যেক দিন আমার জন্য ওই জিনিসটা নীলি নিয়ে আসতো, আর সাথে সাথে আমাদের আড্ডাও চলতো। দুজনে কথা বলতে বলতে নীলি আমাকে বলল, দেখো, আমাদের আর তোমাদের পৃথিবীটা অনেকটা একই রকম। যখন কেউ তার দেহ থেকে মুক্ত হয়ে যায়, তখন সে আমাদের পৃথিবীতে প্রবেশ করে। সত্যি কথা কি,
যদি একবার সে এই পৃথিবীতে প্রবেশ করে ফেলে তাহলে তাদের আর অন্য কিছু মনে থাকে না। আমি বললাম, তাহলে তোমরা আবার এই পৃথিবীতে কেন? আগে একদিন বলেছিলাম, মনে নেই? আসলে যারা অপঘাতে মরে তারা সহজে এই পৃথিবীর মায়া ঠিক মতো ছাড়তে পারে না, তাদের মুক্তি ঠিক মতো হয় না, তাই এই দুই পৃথিবীর মধ্যে তাদের বিচরণ চলে। বুঝেছো? আমি বললাম, বুঝলাম। অনেক রাত পর্যন্ত দুজনে গল্প করলাম। ভোর 4টে নাগাদ নীলি আমাকে সেদিনের মতো বিদায় দিয়ে চলে গেল, আর যথারীতি আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। দরজা খুলতেই দেখি বাড়িওয়ালা। তিনি বললেন, বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আমি বাড়িওয়ালার দিকে আরো ভালো করে তাকাই। ভেবেছিলাম উনি হয়তো আমার খোঁজ নেওয়া বন্ধ করে দেবেন, বিশেষ করে যখন দেখবেন আমি ঠিক ভয় ঠয় পাচ্ছি না। তার উপর ওনার বাড়ি ছাড়া আর কোনো নামগন্ধ নিচ্ছি না। কিন্তু আমার ধারণা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়েই বাড়িওয়ালা আমার খোঁজ খবর নিয়মিত নিতে লাগলো। একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো, তোমার শরীর ভালো আছে তো? জি আঙ্কেল, ভালো, ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। রাতে ঘুম টুম হচ্ছে তো? জি জি, কোনো প্রবলেম নেই। ও না, মানে তোমার শরীর কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো, তাই জানতে চাইলাম। না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে ইদানিং অফিসে খুব চাপ আছে, তাই একটু এরকম হচ্ছে। ও আচ্ছা। আমি খেয়াল করলাম আমার কথাটা বাড়িওয়ালার ঠিক পছন্দ হলো না। তিনি ঠিক বিশ্বাস করতে পারলেন না, অন্তত তার চোখ দেখে তো তাই মনে হলো। তিনি আর কিছু জানতে চাইলেন না। তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগলো। ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে। কারণটা আমি নিজেও ঠিক ধরতে পারছি না। চোখের নিচে কালি আর গালের হাড় কেমন যেন বসে গেছে। কেন এমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এদিকে নীলির সাথে আমার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেছে। ও বলতে গেলে আমার বাসার সব কাজকর্মই করে, আমাকে কিছুই করতে হয় না। সব কিছু ঠিক জায়গায় রেখে দেয়, আর প্রতিদিন সেই অদ্ভুত জুস নিয়ে আসে। আমিও বেশ ভালো আছি। মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি কেবল এই কথাটা চিন্তা করছি, ঠিক সেদিনই নীলি দুঃখ করে কথাটা আমায় বলল। ও বলল, যদিও বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমার বউ হতো। এমন সময় ও আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল, যা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। কেবল অবাকই না, বিস্মিতও হয়ে গেলাম। আমি বললাম, এটা কি সম্ভব? নীলি বলল, যদি তুমি চাও। আসলে চাও কি না সেটাই হলো ব্যাপার। আমি কেবল বললাম, চাই, অবশ্যই চাই। আমার কেন জানি মনে হলো নীলি আমার কথা শুনে খুবই খুশি হয়েছে। প্রস্তাবটা এরকম যে ওর পক্ষে তো আমাদের পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে নাকি ওদের পৃথিবীতে যাওয়া সম্ভব, তবে ওর মতো করে সাময়িক সময়ের জন্য। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব। ও কেবল আমাকে বুঝিয়ে দিল ওর আর আমার ভেতরের পার্থক্যটা হচ্ছে আমার শরীরটা। এখন কাজটা করতে হবে আমার আত্মাকে আমার শরীর থেকে আলাদা করার। যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব। নীলি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের আত্মাটা কেবলমাত্র শরীরের সাথে আটকানো থাকে মনের জোরে। মন নাকি অবচেতনভাবেই জোর খাটিয়ে নিজেকে শরীরের ভেতর আটকে রাখে। এখন আমার মনের ওপর জোর সৃষ্টি করতে হবে যাতে করে
আমি যেন আমার আত্মাকে বের করতে পারি। প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোথায় কি। এভাবে সপ্তাহখানেক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন একদিন নীলিকে চোখের জল আটকে রেখে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। অনেক কষ্ট করে সে বলল বেঁচে থাকতে তার কোনো ইচ্ছা পূরণ হয়নি, মরে গিয়েও হবে না। কেন জানি ওর কান্না মিশ্রিত চেহারাটা সহ্য করতে পারলাম না। নিজের ওপর খুব রাগ হচ্ছিল। ঠিক ওই দিনই ব্যাপারটা ঘটল। ঠিক রাত 3টের সময় আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি চারপাশটা কেমন আবছা আলোর মতো কিছু একটা খেলা করছে। কিন্তু আমি যতদূর খেয়াল করলাম এটা আমারই ঘর ছিল, কিন্তু আলোটা কেমন যেন অপরিচিত মনে হলো। অন্তত আমার জীবন দশায় এমন আলো আমি কোনো দিনও দেখিনি। তবে আস্তে আস্তে টের পেলাম জায়গাটা আসলে আমার শোবার ঘর। এই অদ্ভুত আলোর কারণে এই রকম লাগছিল। নিজের ঘরের আসবাবপত্র, জানালা, দরজা সবই চিনতে পারলাম। আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তে চেষ্টা করলাম। ঠিক তখনই আমার নিজের শরীরটাকে কেমন হালকা মনে হলো। বিছানার দিকে তাকাতেই আমার চোখ আকাশে উঠল। আমার বিছানায় কেউ শুয়ে আছে, দেখতে হুবহু আমার মতো। এমনকি আমি রাতের বেলা যে পোশাকটা পরে ঘুমাচ্ছিলাম সেও সেই পোশাকটাই পরে আছে। আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়েই রইলাম সেদিকে। তাহলে তাহলে কি সত্যিই কাজ হয়েছে? এবার নীলির কাছে আমি যেতে পারবো? নীলির দেশে আমি প্রবেশ করতে পারবো? আমি যেই না আরেকটু নড়তে যাব তখনই দেখলাম একটা কিছু দড়ি জাতীয় জিনিস দিয়ে আমার পায়ের কাছে বাঁধা, আর সেই দড়িটা আমার ঘুমন্ত শরীরের পায়ের সাথে আটকানো। দড়িটা অনেকটা শেকলের মতো। ওটা দিয়েই মনে হয় আমি আমার দেহের সাথে আটকে আছি। আমি কিছু সময় টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুলল না, কিংবা খোলার কোনো লক্ষণও দেখলাম না। ঠিক সেই সময় নীলিকে দেখতে পেলাম। ওর হাতে সাদা ফলাওয়ালা একটা কুঠার। নীলি আমার দিকে তাকিয়ে হাসল, তবে ওর হাসির ভেতরে কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না, বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব। নীলি বলল, এটা কেটে ফেলতে হবে, তাহলে আমাদের মিলনে আর কোনো বাধা আসবে না। আমি বললাম, কোনো কোনো ক্ষতি হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই। আমার কথার উপর ভরসা নেই তোমার? আমার অবশ্য আরও একটু চিন্তা ভাবনা করার ইচ্ছা ছিল। এভাবে কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন। কেবল মন না, এটাই হচ্ছে প্রধান, যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে। এখন এটা যদি ছিঁড়ে ফেলি তখন কি হবে? আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে? নীলি যখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগোলো, ঠিক তখনই আমার শোবার ঘরের দরজাটা হাট করে খুলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, সাথে আরও একজন। তাকেও চিনতে আমার খুব একটা কষ্ট হলো না। আমাদের এলাকার মসজিদের ইমাম। দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না। এমন একটা ভাব যেন আমাকে তারা দেখতেই পাচ্ছে না। তাদের চোখ আমার ঘুমন্ত শরীরের দিকে। বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল, কিন্তু কি বলল সেটা আমি আবছাভাবে শুনতে পেলাম। মনে হলো যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। কেবল একটা কথাই কানে এলো। বাড়িওয়ালা বলছে, দেরি হয়ে গেল নাকি? হুজুর বলল, না, মনে হয় এখনো শরীর গরম আছে। তারপর হুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে আমার হাত স্পর্শ করল। সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেঁপে উঠল।
নীলির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। তারপর হুজুর জল জাতীয় কিছু আমার উপর ছেটালো। তারপর তারপর আর কিছু আমার মনে নেই। পরদিন সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম। তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার পাশেই বসে আছে। আমায় চোখ খুলতে দেখে তার মুখের দুশ্চিন্তার রেখাটা কমে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো, আর বাড়িওয়ালা আমার ঘরেই বা কি করছে। রাতের ঘটনাগুলো কেমন আবছা আবছা মনে পড়ছে। একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখল। গত রাতের ঘটনাগুলো আমাকে সব খুলে বলল। আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করছিলাম। সেই শুনেই বাড়িওয়ালা আমার দরজার সামনে এসেছিল। তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন যে কিছু একটা গন্ডগোল ঘটছে। তিনি সোজা গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব জানতে চাইল, ওই মেয়েটার সাথে কতদিন কথা বলো? আমি বললাম, এই মাসখানেক হবে। ও কি তোমাকে কিছু খেতে দিত? মানে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসতো? আমি মাথা নেড়ে ওনার প্রশ্নে সায় দিলাম। তারপর উনি আমাকে বললেন, ওটা দিয়েই তোমাকে বশ করেছে, আর তোমার চিন্তাভাবনাটাকেও বশে এনেছে। যাই হোক, এখন অনেকটা ভালো আছো। সময় মতো না এলে অনেক ক্ষতি হয়ে যেত, তুমি হয়তো আর বেঁচে থাকতে না। আর একটা কথা, এখানে আর থেকো না। ওই দিনই বাসা ছেড়ে দিলাম। জিনিসপত্র আপাতত থাকুক। আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাড়ির দিকে। ওখানেই কিছুদিন থাকবো, তারপর না হয় একটা ঘর জোগাড় করে সেখানে চলে যাব। গাড়িতে বসে হঠাৎ কি মনে হলো, ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে একটা কাগজের টুকরো। সেখানে কেবল একটাই লাইন লেখা আছে, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, হয়তো হয়তো একটু অন্যায় পথে, এটাই আমার অপরাধ ছিল। আর কিছু লেখা নেই। আমি কাগজটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। পেতনির ভালোবাসা পাওয়ার থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশ আনন্দের মনে হলো। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য ভয়